নজিরবিহীন নিরাপত্তার পরও আজও খোলেনি শিল্পাঞ্চল আশুলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২৬টি তৈরি পোশাক কারখানা। গতকাল ২২টি কারখানা বন্ধ থাকলেও এর সঙ্গে আরও 4টি কারখানা যুক্ত হওয়ায় উদ্বিগ্ন পোশাক কারখানার মালিকরা। শিল্পাঞ্চলে অস্থিরতা কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এদিকে শ্রমিক ও শিল্প রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কারখানায় শ্রমিক সমাবেশ করেছেন বিএনপি নেতারা। শ্রমিকদের বিভিন্ন অভিযোগ শুনে মালিকপক্ষের সাথে বসে সমাধানের আশ্বাস দেন তারা। গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের 4 সদস্য। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বদানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান 4 সিনেটর। দেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয় চিঠিতে। চিঠিতে স্বাক্ষরকারী আইন প্রণেতারা হলেন এই কমিটির প্রধান ও সিনেটের বেন কার্ডিন, ক্রিস মার্ফি, ক্রিস ভ্যান হোলেন ও জেফ মার্কেলে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও সাবেক এমপি রাশেদ খান মেননকে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর মেননকে অপর একটি মামলায় রিমান্ড দেওয়া হয়েছে। সকালে কারাগারে আটক সুজন ও মেননকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্তকারী কর্মকর্তা তাদের 10 দিন করে রিমান্ড আবেদন করেন। এদিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। রিমান্ডে থাকা সকল আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া রিমান্ডে থাকা সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকেও কারাগারে পাঠিয়েছে আদালত। উজানের ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় নোয়াখালী ও মৌলভীবাজারে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম দুর্ভোগে যাতায়াতকারীরা। সড়ক বিভাগ জানায়, নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত 250 কিলোমিটার সড়কের নির্মাণ খরচ 20 কোটি টাকারও বেশি। এছাড়া এলজিইডির ক্ষতি হয়েছে 1500 কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক ও শতাধিক ব্রিজ কালভার্ট। দ্রুত মেরামত কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ভয়াবহ বন্যায় নোয়াখালীর 8 উপজেলার 22 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ধীরে ধীরে পানি নামতে থাকে, বেরিয়ে আসতে থাকে ক্ষতচিহ্ন। বন্যার কবলে পড়ে রাস্তাঘাটে এমন বেহাল দশা। নোয়াখালীর বিভিন্ন স্থানে এখনও চলাচল অনুপযোগী অসংখ্য সড়ক। দুর্ভোগের শেষ নেই এলাকাবাসী, যানবাহন চালক ও যাত্রীদের। নোয়াখালী চৌমুহনী থেকে লক্ষ্মীপুর রোড নোয়াখালী চৌমুহনী থেকে লক্ষ্মীপুর রোড, এই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। বন্যায় রাস্তাঘাট পুরো নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাট গাড়ি চলাচল করা যাইতেছে না। আমরা সরকারের কর্তা ব্যক্তিদের নিকট অনুরোধ জানাবো অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে মানুষের জনদুর্ভোগ কমানোর জন্য। সরকার যত তাড়াতাড়ি যত দ্রুত পারে আমাদের রাস্তাঘাট কিভাবে যত তাড়াতাড়ি ফারক নির্মাণ করে দেওয়ার জন্য, আমাদের যাতায়াত আমরা করতে পারতেছি না। বরাদ্দ পেলে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা চিঠি দিয়েছি। আমাদের এখনো তো ফান্ড দেওয়া হয় নাই, তবে আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা চলমান আছে। আমরা চিঠি দিয়েছি, চিঠির প্রেক্ষিতে হয়তো তারা আমাদেরকে ফান্ড দিবেন, বরাদ্দ দিবেন। মৌলভীবাজারেও আকস্মিক বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। শুধু এলজিইডির 482 কিলোমিটার সড়কেই ক্ষতি 600 কোটি টাকার বেশি। মোবাইল ভ্যান গাড়ি লইয়া রাস্তা তো অনেক ভাঙ্গা, বন্যায় ভেঙে গেছে, বুঝছেন না। যানবাহন নিয়ে চলাফেরা খুব কষ্ট হইতেছে। মানে এটা এখনো ভাবতে পারি না। এখনো ভাবলে মানে মাথা তাইলে যেমন আর একটা কিলাখান হয়ে যায়। আমরা এত তাড়াতাড়ি মানে আক্রমণ করছে। শিগগিরই বিধ্বস্ত সড়ক মেরামত করা না গেলে শুধু চলাচলকারীদেরই দুর্ভোগ নয়, এলাকার অর্থনৈতিক বিকাশে এর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত জনপদের মানুষেরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী 2 দিনের মধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা হাজির হবেন নিউ ইয়র্কে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই অধিবেশনে এমন এক সময় যোগ দিচ্ছেন যখন 1.5 দশকের স্বৈরতন্ত্র হটিয়ে
ছাত্র জনতা বাংলাদেশে এক নতুন দিগন্তের সূচনা করেছে। ফলে অধিবেশনে ডক্টর ইউনূসের যোগদান এবং যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রবাসীদের প্রত্যাশার কোনো শেষ নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। জাতিসংঘের অধিবেশন উপলক্ষে বরাবরের মতোই জাতিসংঘ সদর দপ্তরের সামনে সদস্য দেশগুলোর পতাকা ওড়ানো হয়েছে, আর প্রিয় বাংলাদেশের পতাকাটি উঠছে সবার আগে। এ যেন নতুন বাংলাদেশকে স্বাগত জানানোর অন্যরকম আয়োজন। সুদীর্ঘ ১.৫ দশকের স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশের পক্ষে এবারের অধিবেশনে নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়া ছাড়াও একাধিক বিশ্ব নেতার সাথে তার বৈঠক হবার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের সহায়তা চাওয়া ছাড়াও তার সরকার গণতন্ত্র রক্ষায় কি ভূমিকা রাখতে চায় তাও তুলে ধরবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার সম্ভাব্য বৈঠক নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সব মহলে। যুক্তরাষ্ট্র প্রবাসীরা ডক্টর ইউনূসের এই সফরকে দেখছেন ইতিবাচক হিসেবে। তাদের রয়েছে অনেক প্রত্যাশা। আমরা চাই প্রবাসী আমেরিকানদের এবং সারা বিশ্বের প্রবাসীদের স্বার্থে উনি কাজ করে এবং বাংলাদেশের দুর্নীতিমুক্ত করা যেন ওনার প্রথম প্রায়োরিটি হয়ে থাকে। বাংলাদেশের ১৭ কোটি লোক আজ তার দিকে তাকিয়ে আছে, তার সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ হবে মানবিক, বাংলাদেশ হবে গণতান্ত্রিক, বাংলাদেশ হবে আইনের শাসনের দেশ, বাংলাদেশ হবে বৈষম্যবিহীন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে প্রতিটি মানুষের অধিকার সমান হবে, সবাই কথা বলতে পারবে। খুব আশাবাদী যে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবেন, গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবেন। যত ধরনের বৈষম্য আছে সেগুলি উনি নিরসন করবেন এবং আমাদের সাধারণ জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা উনি পূরণ করতে সক্ষম হবেন। এদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডক্টর ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমন্ত্রিত ৫০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে। ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের অর্ধ শতাব্দী পর বিশ্ববাসী আরও একটি নতুন বাংলাদেশকে চেনার সুযোগ পেয়েছে, আর সেই সম্ভাবনাময় বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের প্রতি দেশবাসীর রয়েছে অনেক প্রত্যাশা, তবে সেই প্রত্যাশা তিনি কতটুকু পূরণ করতে পারবেন সেটা কেবল সময় বলতে পারবে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ১১২ দিন পর শিক্ষা কার্যক্রমে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিটি বিভাগেই ছিল ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শিক্ষা সুষ্ঠু পরিবেশ ঘিরে আনা ও শিক্ষাবর্ষের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে বেশ কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। রৌদ্রোজ্জ্বল সকালে স্নিগ্ধতায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসেও। নতুন বাংলাদেশের স্বপ্নের পথ চলায় সকল স্থবিরতা ও জঞ্জাল ফেলে পাঠে মনোনিবেশ এখন অগ্রাধিকার শিক্ষার্থীদের। সকাল ৮টা থেকে বিভিন্ন অনুষদ ও বিভাগের ক্লাস শুরু হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসে এসেছেন। তাদের চাওয়া শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে। এখানে আমরা ৩ মাস প্রায় ক্লাস করতে পারি না, তো এখন যেহেতু আমাদের 3 মাস আছে সেহেতু আমাদের একটু সময়টা বাড়িয়ে দেওয়া উচিত। 4 মাসের জন্য সেমিস্টারটা শেষ করতে পারি। আমরা মনে করি যে আমরা ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবো, কিন্তু আসলে এই ক্ষেত্রে সকলেই সহযোগিতাপূর্ণ হতে হবে। শিক্ষা ক্ষেত্রে কোনো ঝামেলা হবে তখন অবশ্যই আমরা প্রতিবাদ করব। 2টা ক্লাস নাই একটা কোর্সের, এখন আমরা করেছি 2টা জায়গাতে 3টা ক্লাস নিব। শুক্র শনির মধ্যে একদিন একটা অনলাইনে এক্সট্রা ক্লাস নিব। কয়েকটি ক্লাস পরিদর্শন করে উপাচার্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ, ক্লাসের সংখ্যা বাড়ানো এবং শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিক হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। অনেক রকম চ্যালেঞ্জ আছে, সবাই একটা কঠিন মানসিক, কোনো ক্ষেত্রে শারীরিক একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা এখন এই পর্যায়ে এসেছি। পেছনে ফেরার আর সুযোগ নেই। মানুষের রক্তের ঋণে আমরা এখন আবদ্ধ। এই যে কিছু ক্ষতি হয়েছে 2.5 মাস 3 মাসে, সেটা কি করে পুষিয়ে নেওয়া যায় চেষ্টা করছি। আমরা সবার সাথে কথা বলে একটা পর্যায়ে যাব। বিশ্ববিদ্যালয় হলগুলোতে যেন অশান্তিপূর্ণ পরিবেশ না থাকে এবং ক্যাম্পাসে শিক্ষার নিরাপদ পরিস্থিতির জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর। এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে না। হলের
দীর্ঘদিনের সমস্যা। হলের মূল সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি, কিছুটা বাস্তবতাও আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। আবাসন উপযোগী এবং শিক্ষা উপযোগী হল করবার জন্য সর্বাত্মক পলিসি লেভেলে আমরা কথা বলছি এবং সেগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সীমিত করার বিষয়টি পড়াশোনার জন্য ইতিবাচক বলে মনে করেন অনেক শিক্ষার্থী। প্রোগ্রামে অ্যাটেন্ড করা লাগতো, দ্যাটস ওয়াই পড়াশোনা করার সুযোগটা হতো না এবং দেখা যেত যে প্রোগ্রামের ক্ষেত্রে ক্লাস কনসিডার করতো না। আগে রাজনীতির যে চাপ ছিল, পড়াশোনা হয়তো বিঘ্ন ঘটতো। রাজনীতি পড়াশোনা সে একসাথে মেনটেন করতে পারে। যারা রাজনীতি করবে তারাও শিক্ষা গ্রহণ করবে এবং যারা রাজনীতি করবে না তারাও শিক্ষা গ্রহণ করবে, যারা নিজেদের ফিল্ডে তারা কাজ করবে। ছাত্র সংসদ সক্রিয় করার মাধ্যমে ছাত্রদের কল্যাণে কাজ করার বিষয়েও মত প্রকাশ করেছেন বেশিরভাগ শিক্ষক ও শিক্ষার্থী। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 452 জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় আরও একটি হত্যা মামলা করা হয়েছে। তহিদুর রহমান নামে এক পোশাক শ্রমিক গুলিতে নিহতের ঘটনায় গতরাতে থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী নাসরিন আক্তার। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গত 5ই আগস্ট সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত হয়েছিলেন পোশাক শ্রমিক তহিদ। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপির অবদান অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। হাফিজ বলেন, এই আন্দোলন শুধু সমন্বয়করা করেননি, আন্দোলনে বিএনপির 422 জনের প্রাণ ঝরেছে। গত 16 বছরে বিএনপির বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। উপদেষ্টা পরিষদে বিপ্লবীদের সংখ্যা খুব কম জানিয়ে হাফিজ বলেন, উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। বলেন, রাষ্ট্র সংস্কারে অনেক আগেই একটি রূপরেখা দিয়েছে বিএনপি। একটি নিরপেক্ষ নির্বাচন দিলেই বিএনপি কতটা জনপ্রিয় তা বোঝা যাবে বলে দাবি করেন হাফিজ। অল্প সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। 1.5 মাসের যে চূড়ান্ত সংগ্রাম, সেখানে 422 জন বিএনপি কর্মী শহীদ হয়েছে, কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধহয় কোনো অংশগ্রহণ ছিল না, কেবলমাত্র বোধহয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয়কই বোধহয় এদের সামিল করে দিয়েছে। রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে, দীর্ঘ সময় নেবেন না। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের, এই কথাটা বোধহয় ভুলেই যান। একবার নরম গদিওয়ালা সোফায় বসলে গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক কথা। মেয়াদের মধ্যে শেষ হচ্ছে না আওয়ামী লীগ আমলে নেওয়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 2,500 কোটি টাকার উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। তদারকির ব্যর্থতায় শুরুতেই মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। এবার জবাবদিহিতার আওতায় এনে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছে নতুন প্রশাসন। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের একমাত্র সচল বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক হলেও নানান সংকটে দিতে পারছে না তার স্বাভাবিক সেবাও। যাত্রী হয়রানির অভিযোগের পাশাপাশি আছে চাহিদা সত্ত্বেও যথেষ্ট ফ্লাইট না থাকার আক্ষেপ। শুরুতে নকশা জটিলতা আর জবাবদিহিতা না থাকায় 2020 সালে নেয়া প্রায় 2,500 কোটি টাকার বিমানবন্দর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পও মুখ থুবড়ে পড়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও কাজ হয়নি সিকিভাগ। টার্মিনাল এখনো যেটা নতুন হওয়ার কথা এটা হচ্ছে না, অনেক স্লো হচ্ছে, তো আমাদের অনেক সময় ভোগান্তি করতে হয়, লাগেজ পেতে ভোগান্তি হয়। মাল তো একসাথে আয় না, কিন্তু আইয়া লাগবে যে মাল প্লেনে আইছে না, বাদে ফ্লাইটে আরও 1.5-2 ঘন্টা এনে কাটা লাগে। লাগেজগুলা টানাটানি যে করে নিয়ে যে আমার কাছে দেন করেন বা এদিকে যান, এইটা যেহেতু সমস্যা না হয় এইটাই। নতুন সরকার গঠনের পর আবারও নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রকল্পটিকে গুরুত্ব সহকারে দেখছে বর্তমান সরকার। এখন পর্যন্ত আমাদের 22.55% কাজ হয়েছে, খুব একটা উৎসাহব্যঞ্জক না। তারপরে ওভারঅল বলবো যে আমাদের কাজে আরো গতিশীলতা দরকার ছিল। আই ক্যান গেট ইনস অ্যান্ড আউটস প্রজেক্টে প্রথম থেকে কি হয়েছে, এখন পর্যন্ত কি হচ্ছে, সো দ্যাট আই ক্যান মেক এ ডিসিশনস। সো আমি বলছি যে এটা আমরা একটা স্টিয়ারিং কমিটির মাধ্যমে দেবো একজন মেম্বারের মাধ্যমে, যাতে দ্রুততম সময়ের ভিতরে কাজগুলো হয়। বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ।
পার্কিং, প্যাসেঞ্জার হ্যান্ডলিং, টার্মিনাল, কার্গো ভবন, টেক্সওয়ে সহ প্রকল্পের সকল অবকাঠামোগত কাজ শেষ হলে অত্যাধুনিক এয়ারপোর্টে পরিণত হবে ওসমানী বিমানবন্দর। আয়তন বাড়বে প্রায় 3 গুণ, যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়বে অন্তত 4 গুণ। সজল ছত্রী, এনটিভি নিউজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে রোববার সকালে সেনাপ্রধান ডক্টর ইউনূসের সাথে দেখা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে নিয়োজিত সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে এ সময় অবহিত করেন সেনাবাহিনী প্রধান। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিশেষ করে পুলিশের আস্থা ফেরত আনতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে বন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সাথে অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি না হওয়াটা দুঃখজনক। সকালে ফেনীর পরশুরাম নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙন কবলিত বল্লা মুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, গঙ্গা ছাড়া অভিন্ন 57টি নদীর পানির কোনো হিস্সা আমরা পাই না। বিগত সরকারের নীরবতায় এমনটা হয়েছে বলে তিনি জানান। জেলা প্রশাসক শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন। নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না, এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক। এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারেনি, এমনকি তিস্তানিও পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের রাজনীতি বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিকে 5 দফা দাবি নিয়ে উপাচার্যের সাথে মতবিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন হলে হলে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দলীয় ও লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের পাশাপাশি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্যকরের দাবিও জানান শিক্ষার্থীরা। এদিকে 5 দফা দাবিতে উপাচার্যের সাথে মতবিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের কাছে 5 দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে ও চলতি বছর 30 নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব জানান তিনি। কেউ সম্পদের হিসেব না দিলে ও ভুল তথ্য দিলে আইন অনুযায়ী শাস্তি হবে বলেও তিনি জানান। তবে এই হিসেব জনসম্মুখে প্রকাশ করা হবে না ও তথ্য অধিকার আইনেও কেউ আবেদন করে তথ্যে পাবেন না বলেও জানান সচিব। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব 5 বছর পর পর নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বিধান থাকলেও এতদিন তেমনভাবে আমলে নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয় কমিটি। তাদের প্রতিবেদন অনুযায়ী এখন থেকে প্রতি বছর সম্পদের হিসেব দিতে হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আয়কর বিবরণী জমা দেওয়ার সাথে যার সম্পর্ক নেই নির্ধারিত ফর্মে জমা দিতে হবে এই হিসেব। সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। ক্লজ 2, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব কেন জনসম্মুখে প্রকাশ করা হবে না? না, এটা ফান্ডামেন্টাল রুল। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আপনার হাজব্যান্ড এটা ওয়াইফকে দেবে, ওয়াইফকে হাজব্যান্ড দেবে? এটা পজিটিভলি দেখেন। যখন যার বিরুদ্ধে কোনো সমস্যা হবে সে প্রোটেক্টেড না। মূল কথা হলো স্পিরিটটা হলো তার সম্পদ বিবরণী দেওয়া মানে তার একটা লাগাম,
তারপরে যদি আনলিমিটেড হয় তাকে ধরার জন্য সেই ডিপার্টমেন্টালি ব্যবস্থা থাকবে। কেউ ভুল তথ্য দিলে ও সম্পদের হিসেব না দিলে আইন অনুযায়ী তিরস্কার থেকে শুরু করে চাকরি থেকে অব্যাহতি পর্যন্ত দেয়া হতে পারে বলেও জানান তিনি। ফাইন্যান্সিয়াল জায়ান্ট এটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। দু দেশের মধ্যকার সমস্যাগুলো নিয়ে ভারত সজাগ এবং তারা দ্রুততার সাথে সেগুলো সমাধানের চেষ্টা করছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। দু দেশের সম্পর্ককে আরও কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বিএনপির সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। এ সময় উভয়পক্ষের নেতারা উপস্থিত ছিলেন। ঘণ্টাখানেক বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি হিস্যা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো সমস্যাগুলো ভারতকে সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে এই প্রত্যেক কান্ট্রি, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির বড় ভূমিকা ছিল, এটি কারো একার অর্জন নয়। 1.5 মাসের যে চূড়ান্ত সংগ্রাম, সেখানে 422 জন বিএনপি কর্মী শহীদ হয়েছে, কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধহয় কোনো অংশগ্রহণ ছিল না, কেবলমাত্র বোধহয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয়কই বোধহয় এদের স্বাধীন করে দিয়েছে। রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে, দীর্ঘ সময় নেবেন না। এছাড়া তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে তৎপর আওয়ামী লীগ। আওয়ামী প্রেতাত্মারা যেন আবার ঘুরে না দাঁড়াতে পারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ইস্যুতে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে মোদীর সঙ্গে বৈঠক করেন বাইডেন। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত এই 4 দেশের জোট কোয়াড সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। কোয়াড সম্মেলনে চীন সহ অন্যান্য ইস্যু নিয়েও বিশ্ব নেতাদের মধ্যে কথা হয়। এর আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেনের সঙ্গে ফোনালাপেও অংশ নিয়েছিলেন মোদী। তখন তিনি বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেন। গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরাচার শেখ হাসিনা সহ 75 আসামির বিরুদ্ধে আরও 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেন, অপরাধ তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে। এছাড়া 2021 সালে গুম করার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পৃথক একটি অভিযোগ দায়ের করেছেন গুমের শিকার ডাক্তার ইশিতা। তার অভিযোগ আমলে নিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আর সরকার বিচারক নিয়োগ দিলেই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হবে বলে তিনি জানিয়েছেন। দুটো অভিযোগ জমা পড়েছে। একটা হচ্ছে এই গণ আন্দোলনে একজন ডাক্তার সজীব সরকার 18 জুলাই উত্তরায় আজমপুরে আন্দোলন চলাকালে তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছিলেন। একটা গুলি তার বুকের বাম পাশে ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে চলে যায়। দ্বিতীয় আরেকটি অভিযোগ আজকে আমাদের কাছে এসেছে। ইশরাত রফিক ইশিতা, উনি একজন ডাক্তার, তাকে 28শে জুলাই 2021 সালে তুলে নিয়ে যায় র্যাব। নিয়ে গিয়ে তাকে 5 দিন পরে 2রা আগস্ট তাকে আদালতে উপস্থাপন করে 3টা মামলা দেওয়া হয়, মাদকের মামলা দেওয়া হয়। এই যে মাঝখানে 5 দিন তাকে গুম করে রাখা হয়, তাকে অকথ্য নির্যাতন করা হয়,
এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন। ভারতের দুর্গোৎসব উপলক্ষে দেশটির বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকেই ৩,০০০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ইলিশ রপ্তানির পক্ষে নয় বলেও তিনি জানান। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধেই দেশটিতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তিনি বলেন, এ বিষয়ে তার মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেয়নি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পূর্বের মতোই ইলিশ রপ্তানির বিপক্ষে। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। দুপুরে সচিবালয়ে আইএফডি এর কান্ট্রি ডিরেক্টরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দেশের বৃহত্তর স্বার্থেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল ইমোশনাল আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা আই ক্যান অ্যাসিওর ইউ এটা অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। ভারতে যে পরিমাণ ইলিশ পাঠানো হবে, এর কারণে বাজারে ইলিশের দামে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 15 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেটের হোতাদের ধরার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। না হলে খামার বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সকালে রাজধানী কাকরাইলে আইডিবি ভবনে কর্পোরেট সিন্ডিকেটদের মতামত নিয়ে ডিম মুরগির দাম নির্ধারণ করা এবং উৎপাদন খরচ বাড়িয়ে বাজার অস্থির করার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিপিএ সভাপতি সুমন হাওলাদার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেটদের হোতাদের দ্রুত সময়ের মধ্যে ধরতে হবে। এজন্য সরকারকে 15 দিনের আলটিমেটাম দেয়া হলো। দামি মানা না হলে ধীরে ধীরে খামার বন্ধ করে দেবেন প্রান্তিক খামারিরা বলে হুঁশিয়ারি দেন তিনি। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট না ভাঙলে সামনের দিনে ডিম মুরগি বড় লোকের পণ্য হবে বলে মন্তব্য করেছেন বিপিএ সভাপতি। কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা প্রান্তিক খামাররাই সিন্ডিকেটের জন্য উৎপাদন থেকে সরে যেতে বাধ্য হচ্ছে এবং জোর করে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন? পোলট্রি ফিড দেশীয় পণ্য উৎপাদন হলেও আমদানি পণ্য দেখানো হয়। 15 দিন পর যদি না করে, আমরা ধীরে ধীরে সারা বাংলাদেশের খামার বন্ধ করে দিব। কারণ এর আগে কিন্তু একবার আমরা বন্ধ করেছিলাম, তখন কিন্তু 300 টাকা মুরগি হয়েছিল। আমরা বন্ধ করলেই কিন্তু তারা হাই পাওয়ারে উঠে যাবে। আর এটাই চাচ্ছে যে আমরা যাতে না থাকি মার্কেটে।